তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট এই ইস্যুটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বা আগামীর নির্বাচনকে কেন্দ্র করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহলের লক্ষ্যে দ্বিমুখী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ইস্যুটি নিয়ে বাংলাদেশ সেই পূর্বের ন্যায় আবার নতুন করে কোনো অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে কিনা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেবে কিনা বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইস্যুটি। দর্শক শ্রোতা, আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দুটো পর্বে আলোচনা করব। একটা পর্ব হলো যেটি শেষে বললাম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে যাচ্ছে কিনা দেশ, অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি হয়েছিল, চলুন সংক্ষেপে একটু দেখে আসি। দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে 2007-08 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার কিভাবে এসেছিল। তখনকার সময়ে প্রধান দুটি বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের মধ্যে কামড়াকামড়ি তো হচ্ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই, যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। এই কামড়াকামড়ি নিয়ে সহিংস রূপ ধারণ করলো। একটা পর্যায়ে গিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসলো। তারপরে কি হয়েছিল মনে আছে নিশ্চয়ই, চলুন সংক্ষেপে একটু ধারাবাহিকভাবে একটু মেমোরাইজ করি। 111 করলো, -2 ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করলো। অবশেষে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার একটা নির্বাচন দিয়ে তারা সেফ এক্সিট নিল। সেই নির্বাচনে কারা ক্ষমতায় এসেছিল? শেখ হাসিনার সরকার। তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে কি করেছিল মনে আছে তো? 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। এরপরে বিগত 15 বছর শেখ হাসিনার সরকার তিনটি নির্বাচন নিজেরাই ক্ষমতায় থেকে করেছিল। তো সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়েছিল, কি হয়েছিল তা তো আমরা জানি। তো সেই সরকার 15 বছরে একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হলো। পাহাড় সমান অভিযোগ আসলো সেই সরকারের বিরুদ্ধে। সেই সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান ঘটলো। আমি 24-এর অভ্যুত্থানের কথা বলছি। শেখ হাসিনার সরকারের পতন ঘটলো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলো। ডক্টর ইউনূসের সরকারেরও 1 বছর পার হয়ে গেল। এরপরে নতুন করে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার আলোচনায় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কেয়ারটেকার গভর্নমেন্ট। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে এখন আবার দ্বিমুখী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশে। তাহলে এই শঙ্কা এখন সামনে আসে কিনা যে আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জালের মধ্যে ঢুকে বা এটা নিয়ে একটা ইস্যু পাকিয়ে আমরা আবারও সেই 2007-08 একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়তে যাচ্ছি কিনা, বিষয়টা মনে হয় সংক্ষেপে ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি যে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে দ্বিমুখী পরিকল্পনার কথা বলছি, আবারও সেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটতে পারে শঙ্কা আছে বলছি। কেন বলছি দেখুন, দ্বিমুখী পরিকল্পনাটা আসলে কি। একটা হলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের লক্ষ্যে বর্তমানে উচ্চ আদালতে এটি বিচারাধীন আছে বা শুনানি চলছে, আদালত প্রসেসে আসতেছে। আরেকটা হলো রাজনৈতিক দলগুলো এই ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে তারা তাদের মতো করে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফর্ম করতে চাচ্ছে। দুটো আসলে দুমুখী। কেন, সেই বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আদালতে কি চাচ্ছে? আদালতে যে শুনানি চলছে, আজকেও আদালতে 3য় দিনের মতো শুনানি হচ্ছে। আদালতে যেটি উত্থাপন করা হচ্ছে সেটি হলো, এটি বুঝতে হলে একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আইনটা বুঝে আসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আইন পাশ হয়েছিল 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে। ত্রয়োদশ সংশোধনীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করা হয়, হিসাব সোজা। আর শেখ হাসিনার সরকার 2011 সালে এসে 5ম সংশোধনীর মাধ্যমে ওই পূর্বের ত্রয়োদশ সংশোধনীটি বাতিল করে দিয়েছিল, অবৈধ করে দিয়েছিল, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল হয়ে গিয়েছিল। বিষয়টা ক্লিয়ার? এখন আদালতে যেটি নিয়ে শুনানি চলছে সেটি হলো ওই শেখ হাসিনার 2011 সালের যে 5ম সংশোধনী সেটি বাতিল করে দেয়া হোক, সেটি অবৈধ ঘোষণা করা হোক।
তো হিসাবটা কিন্তু সহজ, দেখুন। পঞ্চদশ সংশোধনী যেটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বা ত্রয়োদশ সংশোধনীটি অবৈধ করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনীটি যদি এখন বাতিল করে দেওয়া হয় বা অবৈধ করে দেওয়া হয়, তাহলে অটোমেটিক এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে আসবে বা সেই ত্রয়োদশ সংশোধনী যেটি ছিল সংবিধানের সেটিও অটোমেটিক চালু হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? বাট সমস্যাটা অন্য জায়গায়, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো ত্রয়োদশ সংশোধনী যে সংবিধানের যেটির মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হয়েছিল বাংলাদেশে, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কে হবে সেই সম্পর্কে কিছু নীতি ছিল। সেই নীতিটা ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি যিনি থাকবেন তিনিই হবেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান। আমার মনে হয় অনেকে বুঝে গেছেন যে এখানে ইন্টারেস্টিং বিষয়টা কি আছে বা সমস্যাটা আসলে কি আছে। বলছি তারপরেও। আচ্ছা, আদালত থেকে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেয়া হয় তাহলে অটোমেটিক ত্রয়োদশ সংশোধনী চালু হয়ে যাবে। আর ত্রয়োদশ সংশোধনী চালু হওয়া মানেই হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা। আর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান তাহলে কে হবে? প্রধান হবে সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস। তাহলে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার 3 মাস আগে, মানে এখন যে আলোচনা চলছে, এই সময়ের মধ্যে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিফর্ম করা হয়, গঠন করা হয়, সেখানে তাহলে এখনকার সময়ের সর্বশেষ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসকে প্রধান বানাতে হবে। তো এখন পর্যন্ত তো রানিং বা অ্যাক্টিভ চিফ জাস্টিস আছে সৈয়দ রেফাত আহমেদ, কিন্তু সর্বশেষ অবসরপ্রাপ্ত কে আছেন? অবসরপ্রাপ্ত আছেন ওবায়দুল হাসান। তো চিফ জাস্টিস ওবায়দুল হাসান কোন সময়ের চিফ জাস্টিস যেন? কোন সরকারের আমলের? হ্যাঁ, শেখ হাসিনার সরকারের আমলের সর্বশেষ, তাই না? এই ওবায়দুল হাসানকে কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে লং মার্চ টু হাইকোর্ট ঘোষণা দিয়ে আন্দোলন করে তারপরে তাকে পদত্যাগ করানো হয়েছিল। বা এর পূর্বে ওবায়দুল হাসান যখন চিফ জাস্টিস হিসাবে নিয়োগ নেয় তারপরে কিন্তু ছাত্রলীগের হাত থেকে তাকে ফুল নিতেও দেখা গেছে, বা এই ধরনের মানে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে। তাহলে এখন যদি সংবিধান অনুযায়ী বা আমাদের হাইকোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়, তাহলে সমস্যাটা কোন জায়গায় এবার তো বুঝতে পেরেছেন নাকি? আসি দ্বিতীয় পয়েন্টে। রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে আপনারা আপনাদের এই ইন্ট্রিম গভর্নমেন্ট থেকে কনভার্ট হয়ে আপনারা কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নেবেন এবং সেখানে বিতর্কিত বা নিরপেক্ষ নয়, পক্ষপাত দুষ্ট এমন যে যে উপদেষ্টা রয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনারা আপনাদের মতো করে একটা রুটিন ওয়ার্ক করবেন সামনের দিনে। মানে তত্ত্বাবধায়ক সরকারদের কাজও থাকে রুটিন ওয়ার্ক, তারা চাইলেই উন্নয়নমূলক কাজ এটা সেটা অনেক কিছু তারা আর করতে পারে না, তাদের কাজই থাকে নির্বাচনমুখী হওয়া। তো রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই মোটামুটি আওয়ামী লীগ তো নেই, বিএনপি, জামাত, এরপরে এনসিপি, তারা একে একে এই গত 2-3 দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন। তারা সবাই গিয়ে সেখানে পরামর্শ দিয়ে আসলেন যে আপনারা ইন্ট্রিম গভর্নমেন্ট থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্টে কনভার্ট হন, আপনারা নির্বাচনমুখী কাজ নিয়ে এখন ব্যস্ত থাকেন, রুটিন ওয়ার্কের মধ্যে আপনারা ঢুকে যান। আর সেখানে প্রতিটি দলই মোটামুটি তাদের কিছু সাজেশন দিয়ে এসেছে যে এই বিতর্কিত উপদেষ্টাদের সেখানে রাখা যাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, আদালত থেকে যদি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অ্যাক্টিভ করা হয় পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে বা অবৈধ ঘোষণার মাধ্যমে, তো সেই নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে সেখানে ডক্টর ইউনূস কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারেন? মানে সেটি কি আইনসম্মত না বেআইনি হচ্ছে? এই জন্যই বলেছিলাম যে দ্বিমুখী পরিকল্পনার দিকে এগুচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুটি। তাহলে সংঘাত কোন জায়গায় বা সংঘাত ঘটার মতো যে আশঙ্কা দেখা যাচ্ছে সেটি কোন জায়গায় তৈরি হয়েছে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। তো
তো বাকি মতামত আপনারা কমেন্টে জানান। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।